সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের সবাইকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনারা অনেকেই অপেক্ষায় আছেন, বারবার নোট করছেন তা নিয়ে আমি আসলে কখন আসবেন। কাল আমরা ঘোষণা দিয়েছিলাম, তারপর থেকে আপনাদের অপেক্ষার অবসান হচ্ছে। তানিয়া আমির আমাদের সঙ্গে আছেন। তানিয়া আমির, আপনাকে অভিবাদন। ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। খুব একটা স্পর্শকাতর ব্যাপার মানুষের কাছে, যেটা আপনার কথায় আমরা বুঝলাম আপনি অত গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু বাংলাদেশের মানুষ খুব টেনশনে আছে আজকে কি কি হচ্ছে না হচ্ছে। আপনি কিভাবে দেখেন এই পরিস্থিতিটাকে? আপনি কি এই আপনার টাইটেল তো দিয়েছেন জুলাই সনদ, এটার বিষয়ে বলছেন? জি জি জি। আচ্ছা। এটাকে খুব চেষ্টা করা হচ্ছে সরকারে এবং যারা আপনার অবৈধ এবং আপনার ক্রিমিনাল কাজ করেছে তাদের দায় মুক্তির জন্য মূলত। এবং এই ইনডেমনিটিটা নিজেদেরকে তারা নিজেরা দিতে চাচ্ছে এবং সেই জন্যই জুলাই সনদ নামক একটা কিছু তারা আনতে চাচ্ছে, যেটা সংবিধানের উপরে অবস্থান করবে। এটা কোনো মতেই 1000 বছর ধরেও চেষ্টা করলে এটা সম্ভব না। কারণ সংবিধান হচ্ছে জাতির সর্বোচ্চ আইন। তো সংবিধানের উপরে কোনো কিছুকে বসানো যাবে না, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে তারা এই ড্রাফট করে যে সব দলের পক্ষে সই নিতে চেষ্টা করছে, আমরা জানি অনেকগুলো দল এটার ভিতরে এরকম আপনার অবৈধ কাজের সাথে যারা সংবিধান বোঝে বা জানে, একটু যাদের ধারণা আছে, তারা এগুলোর সাথে বোধহয় যাচ্ছে না। আর বিশেষ কিছু দলের পক্ষে যারা এটার মধ্যে সই দেবে, দলের থেকে কি তাদেরকে কোনো কাউন্সিল হয়েছিল? ওই দলের যারা মেম্বার, তারা কি তাদেরকে কাউন্সিল করে ভোটের মাধ্যমে এমন একটা কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছু করার জন্য কি দায়িত্ব দিয়েছে? তো তাদের যদি টপ ডাউন কেউ বলে, কোনো ব্যক্তি বা দলের নেতা, তুমি এর পক্ষে সই দাও, এটা কিভাবে বাইন্ড করবে যারা ভোটার তাদেরকে? সো এটার তো কোনো আপনার ম্যান্ডেট তারা নেয়নি তাদের দলের ভেতর থেকে। ৩ নম্বর হচ্ছে এইখানে সবগুলো দলকে একই ফুটিংয়ে, ইকুয়াল ফুটিংয়ে দেখা হচ্ছে, যেটা একটা একেবারে হাস্যকর বিষয়। কিছু কিছু সকল দল, সকল বলছি এই জন্য কারণ তাদের নিবন্ধনই তারা এখনো পায়নি। তো তাদেরকে রাজনৈতিক দল হিসাবে আমরা কেন গ্রাহ্য করছি? তারা তো লেজিটিমেট কোনো রাজনৈতিক দল না। দ্বিতীয়ত, যেই দল পেয়েছে নিবন্ধন, সেই নিবন্ধন দিয়ে আপনার অনেক প্রশ্ন আছে, কারণ তাদের দলীয় গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা তারা পার্লামেন্টে যে আইন করার এখতিয়ার, সেটাই তারা বিশ্বাস করে না, কারণ তারা মনে করে যে আইন হচ্ছে ঐশ্বরিক আইন এবং তারাই জানে আল্লাহর আইন কি, সেটা তারা কায়েম করতে চায়। এবং তৃতীয়ত হচ্ছে যে এই দলগুলা, যেই দল আপনার 35% বা 38% ভোট পায়, আর যেই দল 8% বা 9% ভোট পায়, এই দুটা দলকে আপনি একই দাঁড়িপাল্লায় মাপতে পারবেন অ্যাজ ইকুয়াল মেম্বার? তারা তো ইকুয়াল না। সো এখানে আপনার যারা পার্টিসিপেট করছে, বৃহত্তর দলগুলোকে একই পাল্লায় মাপা হচ্ছে যেই দলের হার্ডলি কোনো ভোট আছে বা ভোট নাই। সব দলগুলোকে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে 33টা দল, কথার কথা বলছি 300টা দল, 300টা দলের ভিতরে যদি 250টা দল চায়, ইট হ্যাজ নো মিনিং। কারণ এই 250টা দল যদি থাকে বাংলাদেশে, তাদের কোনো ভোট নাই। ভোট আছে মেজর দুটো দলের। এই মেজর দুটো দল যদি পার্টিসিপেট না করে, হ্যাঁ, এবং মেজর দুটো দলের থেকে তো একটাকে তো আপনার কার্যকর বন্ধ করে দিয়েছে বা তাদেরকে একটি সন্ত্রাসী সংগঠন বলে তাদেরকে আপনার ব্যান করেছে, যদিও তারা ব্যান শব্দটা ব্যবহার করতে চায় না, কিন্তু মাদার ল যেটা তারা ইনভোক করেছে সন্ত্রাসতম আইনের, সেখানে নিষিদ্ধ শব্দটা আছে, ওখানে কার্যকর বন্ধ এরকম কোনো কথা নাই। আওয়ামী লীগ
আন্ডার দ্য ল যেটাকে তারা ইনভোক করছে, এটা বৈধ কি বৈধ না সেটা অন্য প্রসঙ্গ। সেখানে কিন্তু তাদেরকে আপনার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদেরকে মোটামুটি নিষিদ্ধ করা হয়েছে। সো এখন আরেকটা যে বৃহত্তর দল, তারাও কিন্তু এই সবগুলো ধারার সাথে একমত এখনো না। তাহলে আমি তো এটার কোনো ভিত্তি দেখি না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাকচুয়াল সিচুয়েশন। এখন আমি সাংবিধানিক লিগ্যাল পজিশনটা আপনার সঙ্গে একটু শেয়ার করি, আপনার দর্শক শ্রোতার সঙ্গে শেয়ার করি। এই সনদ, এটা যদি সব দল সই করতো, যেটা কেসটা সেটা না, তাহলেও প্রশ্ন থাকতো এটা সংবিধানের উপরের কোনো আইন হতে পারে না। ভবিষ্যৎ সংবিধান বা ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে সেটা কোনো সরকার ভবিষ্যৎ পার্লামেন্টের হাত বেঁধে দিতে পারে না। যে আমাদের হাউস অফ দ্য নেশন যেটা এখন আপনার ভেঙে দেওয়া হয়েছে, এটা ভাঙাটাও বৈধ কি বৈধ না সেটা নিয়েও প্রশ্ন আছে, যে এটা এখনো চলমান কিনা বা থাকা উচিত ছিল কিনা। পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে সেটা কি সেই পার্লামেন্ট হওয়ার আগেই একটা বিশেষ সরকার, যেটা অরাজনৈতিক সরকার, আনইলেক্টেড সরকার, তারা কি ডিকটেট করতে পারে? উত্তর হচ্ছে না, কোনো মতেই না। এখানে হচ্ছে সংসদ সার্বভৌমত্ব যে জনগণের ক্ষমতা সেটা এক্সারসাইজ করবে, সেটাকে আগের থেকে তাকে ডিকটেট করা যাবে না যে সেই সংসদ কি করবে। 3 নম্বর, এই যে সংবিধানে হাত দিতে চাচ্ছে, এই এখতিয়ার এই কমিটি কোথা থেকে পেল? তারা তো কোরাম নন জুডিস, যেটা আমরা আইনের ভাষায় বলি, যে তাদের এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে একটা সংবিধানকে সংশোধন করার বা অ্যামেন্ডমেন্ট করার বা পরিবর্তন করার, পরিমার্জন করার ক্ষমতা সংবিধান দিয়েছে পার্লামেন্টকে, কেবল মাত্র পার্লামেন্টকে, কোন সরকারকে দেয়নি। এবং আনইলেক্টেড সরকার তো প্রশ্নই আসে না। সো যেই কাজ কোনো আনইলেক্টেড সরকার করতে পারে না, ইনফ্যাক্ট কোনো সরকারই করতে পারে না, এটা কেবলমাত্র পার্লামেন্ট পারে, তাও সিম্পল মেজরিটি দিয়ে না, 2/3 লাগবে। এই ক্ষমতা কোনো সরকারই তো নাই, আর আনইলেক্টেড সরকার তো প্রশ্নই আসে না। তো তাহলে এই সরকারের কর্তৃত্বে যে কমিটি হয়েছে, এই সরকারও কোরাম নন জুডিস এই কাজ করার জন্য, এই কমিটি ইজ অলসো কোরাম নন জুডিস। এদের কোনো লিগ্যাল এখতিয়ার নাই। আন্ডার হোয়াট অথরিটি এই যে এত দুঃসাহস দেখাচ্ছে সংবিধানকে তারা এই জুলাই সনদ দিয়ে পরিবর্তন করবে বা ফিউচার পার্লামেন্ট কি করবে এটা তারা করতে চাচ্ছে? হাউ ইট ইজ বাইন্ডিং? এটা তো বাইন্ডিং না। সো এই যে ট্যাক্স পেয়ারের পয়সা খরচ করছে, এবং আরেকটা দেখেন, যেই সংস্কার করার এখতিয়ার এই কমিটি নাই, তাহলে ইউনূস সরকার কি বলছে? সংস্কার না হলে নির্বাচন দেব না। তো যেই সংস্কার আজকে 1000 বছর ধরেও করতে পারবে না, তাহলে কি ইউনূস সরকার কি একটা কি পায়তারা হচ্ছে কিনা 1000 বছর থাকার? একটা উনি ইন্টারভিউ রিসেন্টলি দিয়েছেন যে কেউ কেউ নাকি বলছে ওনাকে 50 বছরও ক্ষমতায় থাকার জন্য। সো এটা যদি কোনো সরকারকে কেউ বলে, ইলেক্টেড সরকারকে যদি কেউ বলে, এটা তো একটা বেআইনি কথা বলছে। কোনো বৈধ সরকার কি সেটা গ্রাহ্য করবে, না তাকে বলবে মুখে লাগাম দাও? একটা ইলেক্টেড সরকারের মেয়াদই হচ্ছে 5 বছর। তো এই যদি পার্লামেন্ট কোনো আইনও করে যে বর্তমান পার্লামেন্টের বয়স বা মেয়াদ বাড়িয়ে দিলাম 50 বছর, 5 বছর না, সেই আইনটা জন্ম থেকেই ভয়েড, শূন্য, ভয়েড অ্যাবনিশিও। সো তাহলে একটা আনইলেক্টেড সরকার
এরকম আপনার ধ্বনি কেউ বা কাহারা যদি আদর তুলে থাকে, সেটা আপনার আমার কানে আসেনি, আমরা শুনিনি। প্রধান উপদেষ্টা বলছেন উনি শুনেছেন। উনি এটাকে গ্রাহ্য করলেন কিভাবে? উনি তক্ষুনি কেন ওনার আঙ্গুলি দিয়ে তাদেরকে শাসালেন না যে খবরদার, ডোন্ট টক ননসেন্স? এবং বিদেশি সাংবাদিক সঙ্গে ইন্টারভিউ যখন দিচ্ছেন, উনি আবার এটাকে কোট আনকোট করছেন। একটা অবৈধ কথা যদি কেউ বলে থাকে যে 25 বছরের ক্ষমতায় থাকবে, এটা তো অকল্পনীয়। সো আমাদের এই জায়গাগুলোতে সতর্ক হওয়া দরকার। এবং আমাদের বর্তমান সরকার যখন বিদেশে যাচ্ছেন, ইউকেতে এসেছিলেন এই দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করতে একেবারে রিফিউজ করেছে। এবং আমাদের ফরেন অফিস থেকে বলা হয়েছিল উনি কিয়ার স্টারমারের সাথে ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, এটা একটা অফিসিয়াল ট্রিপ। অনেক কাঠখড় পুড়িয়ে জনগণের টাকা দিয়ে সরকার বিদেশ ভ্রমণ করেছে বিশাল অন্তরাজ নিয়ে। একইভাবে এখন যখন উনি রোমে গেছেন, এটাকেও আমাদেরকে বলা হয়েছে একটা অফিসিয়াল ট্রিপ। এবং আপনার ইটালির প্রধানমন্ত্রী সঙ্গে দেখা হবে। কি লজ্জা 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 বলেন তো! ইটালিয়ান প্রধানমন্ত্রী মুখের উপরে বলে দিয়েছেন আনইলেক্টেড এই আপনার কেয়ারটেকারের প্রধানের সঙ্গে উনি দেখা করবেন না। তা নিয়ে আমি প্রশ্ন, এই যে সনদের বিষয়টা এখন আলোচনাটা বাংলাদেশে কে স্বাক্ষর করবে কে স্বাক্ষর করবে না, এটাই হচ্ছে বিষয়। এবং যারা চিলড্রেন পার্টি, যাদেরকে বলা হয়, আপনার যাদেরকে বলে নিবন্ধন নেই যাদের, তারা শর্ত দিয়েছে আইনগত নিশ্চয়তা হওয়ার পরেই তারা স্বাক্ষর করবে। আইনগত বিষয়টা করবে পার্লামেন্ট নাই এখানে। এবং আজকে সেই আলী রিয়াজ, যে কমিটির দণ্ডমুন্ডের কর্তা, তিনি বলেছেন স্বাক্ষর পরে করলেও চলবে, এমন না যে শুক্রবারই স্বাক্ষর করতে হবে। আসলে কোন জটিলতার দিকে যাচ্ছে বাংলাদেশ? আমি তো এটাকে গ্রাহ্যই করছি না। এটাকে তো গ্রাহ্য করার কোনো বিষয় না। যেটা কোনো বৈধতা নাই, সেটাকে নিয়ে গ্রাহ্য করার তো কোনো কারণ নাই। ওরা যদি পরে দেয়, 1000 বছর পরে দেয়, 20 বছর পরে দেয়, কি 10 বছর পরে দেয়, হোয়াট ডাজ ইট ম্যাটার? এটা তো এই দেশের জনগণ যারা মালিক পক্ষ, আমাদের কি যায় আসে? একটা শূন্য জিনিসের উপরে আপনি স্বাক্ষর দিচ্ছেন যেটা আইনের চোখে শূন্য, ভয়েড। বাতিল তো হবে যেটার বৈধ জন্ম হয়েছে, সেটার। যেটা জীবিত সেটাকে আপনি বাতিল করতে পারেন। যেটা জন্মসূত্র থেকে মরা, সেটা তো বাতিলযোগ্য না। তো মরা জিনিসের উপরে তারা সই দিল কি দিল না, হোয়াট ডাজ ইট ম্যাটার? কি যায় আসে? এবং এটা তো স্বাক্ষরের যে একটা প্রলোভন আছে, স্বাক্ষরের প্রলোভনটা হচ্ছে তারাই ইলেকশন করতে পারবে যারা এখানে স্বাক্ষর করবে। এটা অফিসিয়ালি তারা বলেনি, বলুক। এবং যারা স্বাক্ষর করবে না, তারা যদি ইলেকশন করতে না পারে, আলী রিয়াজ সাহেব সেটা বলুক। এবং আরো প্রশ্ন, আলী রিয়াজ সাহেব তো নিজেই কোরাম নন জুডিস, হু ইজ হি vis-a-vis দিস কমিটি? তাকেও তো আমরা বৈধভাবে তো গ্রাহ্য করার কোনো অবকাশ নাই। আমি চাইলেও পারছি না তাকে গ্রাহ্য করতে। বিকজ আমি তো সংবিধানের বাইরে, বা আমাদের এই দেশের রাষ্ট্রের জনগণ, আমরা মালিক পক্ষ যারা আছি, আমরা তো আইনের বাইরে বা সংবিধানের বাইরে যেতে পারি না। ওনাকে যদি আমি চেষ্টাও করি, I cannot acknowledge him. এবং এই কমিটিতে আপনি দেখেন কোনো একটা সংবিধান বিশেষজ্ঞ নেই। যারা জানে না বা বোঝে না সংবিধান, তারা তো অ্যাটলিস্ট যারা এক্সপার্ট আছে, এটা তো মানহানি হয় না? আপনারা তো ওপিনিয়ন চাইতে পারেন। দেশে তো সাংবিধানিক এক্সপার্ট অনেকেই আছে।
বিএনপির ভেতরেও তো সাংবিধানিক এক্সপার্ট যারা আদালতে প্র্যাকটিস করছেন সেরকম আছে যারা কখনো প্র্যাকটিস করেন নাই, সংবিধান হয়তো পড়েছেন কেবলমাত্র, বাট দে আর নট প্র্যাকটিশনার। তাদের থেকে তো আমরা এক্সপেক্ট করি না যে ওনারা বিশেষজ্ঞ সংবিধানের। এটা কিন্তু তারা কাজ শুরুর আগে এটা ধারণা দিয়েছিল। ফরহাদ মাজার এরা যারা এখানে কাজ শুরু করেছে, কথাবার্তা শুরু করেছেন, তারা বলেছেন বাংলাদেশে একটা ভুল ধারণা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আইনজীবীরাই সংবিধান বুঝেন, আর কেউ সংবিধান বুঝেন না। দেখবেন আইনজীবী নাই এখানে কিন্তু। রাইট রাইট। সো একইভাবে আমি কি বলবো, উনি কি বললো সেটা তো গ্রাহ্য করার মতো বলেন। ওনার এই কথাটা বলার, সংবিধানের বিষয়ে ওনার মন্তব্য করার, এটা ভ্যালিড কি ভ্যালিড না, ওনার অথরিটিটা কোত্থেকে আসছে? উনি তো ওনার নিজের একটা অভিমত দিচ্ছেন। সো আমি তো এখানে অ্যাস্ট্রোফিজিক্সের উপরে আমার অভিমত আপনি চাইতেই পারেন, আমি দিতেই পারি। এই যে 3i অ্যাটলাস আসছে, হ্যাঁ, এখানে নানা থিওরি, এবং আমি দেখলাম ইউটিউব থেকে বিভিন্ন থিওরি কিন্তু মুছে গেছে, আমি এটা অ্যাক্সেস করতে পারছি না। এবং নাসা থেকে শুরু করে ইউএস, চায়না, রাশিয়া, এত তারা ইমেজ নিচ্ছে, কিন্তু তাদের পক্ষে কোনো এখানে মন্তব্য বা কোনো বিশ্লেষণ আমরা পাচ্ছি না। অনেক কনস্পিরেসি থিওরিও আছে। তো আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট না, আমাকে এখন যদি আপনি একটা মন্তব্য করতে বলেন আমি করলাম, এটা তো আমার পার্সোনাল ওপিনিয়ন হয়ে গেল, নট উইথ অথরিটি। যার কথা বললেন ইট মে বি হিজ পার্সোনাল ওপিনিয়ন। আমি জানি আমি ডাক্তার না ফজলুল বারী ভাই, আমার বাচ্চার অসুখ হলে আমি তো নিজে নিজে ডাক্তারি করি না। কেউ যদি মনে করে, হ্যাঁ আমি জানি একজন বেস্ট পেডিয়াট্রিশিয়ানকে কোথায় পাবো, আই নো ওয়ে টু ফাইন্ড দি এক্সপার্ট, এবং তার অভিমতকে আমি শ্রদ্ধা করি, আস্থা রাখি। এখন যার কথা বললেন ইফ হি ইজ কারেক্ট, তাহলে তো আমি নিজেই ডাক্তার, ডাক্তারি কেবলমাত্র ডাক্তারি ওপিনিয়ন দেবে, এটা তো হয় না। আমি ডাক্তারি যে ভালো জানি, আমি ভালো বুঝি, আমি আমার সন্তানের উপরে ডাক্তারি শুরু করলাম, ঠিক আছে? সো আপনার আমি এতটুকু বলবো যে এটা হচ্ছে মালিক পক্ষের দলিল, মালিকানার দলিল। সেই দলিলটা আমাদের সকল মালিক পক্ষের মানুষই এটাকে নাড়াচাড়া করতে হবে, বুঝতে হবে। আমাদের রাষ্ট্রের সাথে আমাদের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে, এবং আমাদেরকে যারা সেবা দেবে সরকার, সেই সরকারের দায়ভার কতটুক, তাদের জবাবদিহিতা কতটুক, সেটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সো মালিক, আপনি তো জমি যখন মালিক হন আপনার নিশ্চয়ই একটা ডিড থাকে, তাই না? এটা আপনি জানেন, এটা আপনি জমির মালিকের, এটা মালিক পক্ষের একটা দলিল। তার অর্থ কি আপনি এটা আপনার পুঙ্খানুপুঙ্খভাবে যদি কোনো ত্রুটি থেকে থাকে, বা এখানে যদি কোনো আপনার সমস্যা থেকে থাকে, 3 হাত যদি ঠিক মতো বদল না হয়ে থাকে, এটা আপনি একটা দলিল করলেন, কিন্তু সেই দলিলটা যদি আপনার 3 হাত আগে কাজ ছিল, কি ছিল, বা তারও আগে কি ছিল, এখানে কোনো আপনার জটিলতা আছে কিনা, সেটা বোঝার জন্য তো আপনাকে একটা এক্সপার্টের কাছে যেতে হবে। আর যদি আপনি নিজে নিজেই মনে করেন যে আমি বুঝি, এই ডটেড লাইনে আমি যে সই করে দিলাম, হাততালি, এটা তার বলার কিছু নাই। এই কাজটা শুরুর আগে মূল টার্গেটটা ছিল বাংলাদেশের সংবিধান। শুরুর আগে টার্গেটটা ছিল বাংলাদেশের ৭১-এর যে ঘোষণাপত্র, প্রথম সংবিধান, যেটা ৭১-এর 10 এপ্রিল ঘোষণা করা হয়েছে, এবং সেটা আপনার বাবা ব্যারিস্টার আমিনুল ইসলামের লেখা, ওই জিনিসটাকে অস্বীকার করা। এবং সিপিবি সহ 5টা দল, ওরা ওই স্বাক্ষর অস্বীকৃতি জানিয়েছে এই কথা বলে, যেখানে সে স্বাধীনতার ঘোষণাটাকে অস্বীকার করা হয়েছে।
বাড়ি ভাই, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। কেন আমাকে টানা হেঁচড়া করছেন এই সমস্ত বিষয়ে মন্তব্য করার জন্য? ওরা পারলে করুক না অস্বীকার। এটা পাগলের প্রলাপের মতো, তাই না? বাংলাদেশের জন্ম সনদ যেটা, যদি অস্বীকার করতে হয় তো তোমরা অন্য কোনো দেশে চলে যাও বাবাজিরা। তো বাংলাদেশের ভেতরে বসে তো তুমি বাংলাদেশের জন্ম অস্বীকার কিভাবে করবে? তো ইট ইজ নট পসিবল। দেখেন, এখানে কোনো রাজনৈতিক শক্তি নাই এই সংবিধান বা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রোটেক্ট করার জন্য। আছে বর্তমানে? নাই, নো ওয়ান ইজ দেয়ার। কিন্তু এই দলিলগুলো এত শক্তিশালী, কারো দরকার নাই। তারা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করছে। আজকে 1 বছর ধরে কত রকমের পায়তারা করছে এটাকে ফেলে দেওয়ার জন্য। আমি আপনাকে বলতে পারি, আপনি লিখে রাখতে পারেন, আপনার দর্শক শ্রোতারা লিখে রাখতে পারেন। দে হ্যাভ আ স্ট্রেংথ। এই ইনস্ট্রুমেন্ট গুলোর নিজস্ব একটা শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি। তারা নিজেদেরকে নিজেরা প্রোটেকশন দিয়ে যাচ্ছে। একটা সংবিধানের বা স্বাধীনতার ঘোষণাপত্রের এখানে একটা বিউটি, ব্যালেন্স অ্যান্ড গ্রেস আছে। এটা ছন্দে ছন্দে, তালে তালে, যুগের পর যুগ দিক নির্দেশনা দিয়ে যাবে বাংলাদেশ এবং বাঙালি জাতিকে। এটা থেকে কেউ কখনো এটা থেকে সরাতে পারবে না। এখানে রিসেট বাটন প্রেস করে এটা তো আপনার হিস্ট্রি আনডু করার কোনো অবকাশ নাই। ওনাদেরকে পরামর্শ দেয়া আমার কাজ না, বাট তবুও মনে হয় ওনারা এত ডেসপারেট, এত কষ্ট করছেন ওনারা। দে লেবারিং সো হার্ড। খুব করুণা হচ্ছে। বরঞ্চ দেখেন ওনাকে একটু দেখেন, এই সামনে এআই আসছে, হয়তো কোনো টাইম মেশিন আসবে যে বুতাম টিপলে আপনি, যেমন ব্যাক টু দ্য ফিউচার, আপনি ফিউচারে যেতে পারেন, আপনার একটা বুতাম টিপলে আপনি পাস্টে চলে যাবেন। তো লেট দেম গো ইন দ্য পাস্ট ইন টাইম। তখন যদি আল্লাহ তাআলা তাদের তখনও হায়াত রাখেন, মানে পিছনে যায়, তাহলে এরকম একটা সায়েন্স ফিকশন যদি এটা সত্যি হয়, তখন তারা চেষ্টা করুক। কিন্তু তখনও আমাদের মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, আমার পিতা, দে হ্যাভ টু টেক দেম অন এটা আন্ডু করতে গেলে। এবং আমি আবার বলবো, দে উইল ফেল এগেন। তারা, যারা পরাজিত গোষ্ঠী, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তারা যদি ব্যাক ইন টাইম যেতেও পারে, তখন যদি তারা নতুন করে রিসেট করার চেষ্টা করে, তখন এই যে যুদ্ধটা হবে, ব্যাটলটা হবে, ইন দ্যাট ব্যাটল মিজারেবলি ফেল করবে আবার। বাট তবুও তাদের যদি একটু আশা থাকে যে হয়তো সামনে, এত করুণা হচ্ছে এদের জন্য, খুব কষ্ট লাগে যে দে লেবারিং সো হার্ড। এবং দেশের কোনো শক্তি নাই, কোনো রাজনৈতিক দল নাই, কোনো রাজনৈতিক শক্তি নাই যারা সংবিধানকে প্রোটেক্ট করতে চাচ্ছে। ইন্ডিভিজুয়ালস আছে, মালিক পক্ষে সাধারণ মানুষ আছে, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দল শক্তিশালীভাবে, এখানে তো আমার যদি কোনো দল থাকতো, আমি বলতাম এটাকে তো আমি গ্রাহ্যই করি না। একটা কোরাম নন জুডিস যেটা, সেখানে পার্টিসিপেট কেন করছে? এই দলগুলোকে কোয়াসিভ কোনো কারণে তাদেরকে পার্টিসিপেট করিয়ে এখন তারা বলছে আমরা সই দেব না। কিন্তু এটা তো প্রথমেই বলা উচিত ছিল, দুটো কারণে। দেখেন বাড়ি ভাই, যে এটা তো কোনো বৈধ ভিত্তি নাই, এটা ইলিজিটিমেট, কোরাম নন জুডিস, যেটার বৈধতা নাই, সেখানে পার্টিসিপেট কেন করব? এবং দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর প্রশ্ন করা উচিত ছিল, স্পেশালি যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে যত তাড়াতাড়ি ইলেকশন করার, কারণ এই সরকারই বলছে এই রিফর্ম না হলে ইলেকশন দেব না। তো তাহলে কি এই দলগুলো কি খুব বুদ্ধির প্রজ্ঞার পরিচয় দিয়েছে পার্টিসিপেট করে? কারণ তারা তো তখন নিজেরাই আটকে গেল, খাল কেটে কুমির আনলো যে হ্যাঁ তাহলে রিফর্ম গুলো করো, তারপরে ইলেকশন হবে। তাদের তো প্রথমেই বলা উচিত ছিল রিফর্ম ইজ আ, তারা কেউ বলেছিলেন, কিন্তু সেখান থেকে তারা সরে এসেছেন যে রিফর্ম হচ্ছে একটা অনগোয়িং প্রসেস,
এটা কেবলমাত্র এই সরকারের এখতিয়ার না। এই সরকার নিজের ঘাড়ে এত বড় একটা দায়িত্ব নিজে কেন নিজেকে চাপাচ্ছেন? এটা যারা ইলেক্টেড সরকার আসবে তাদেরও এটা রিফর্ম, জাতি রিফর্ম হবে, আপনার আমাদের আইন রিফর্ম হবে, এটা তো সকলেরই প্রত্যাশা। রিফর্মটা হবে ভালোর জন্য, ডিস্ট্রয় করার জন্য না। সো আমাদের সংবিধানের এই যে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার যেটা আছে, যে সংবিধানকে আপনি আরো চমৎকার করতে পারেন, আরো সুন্দর করতে পারেন। একইভাবে যেরকম একটা উদাহরণ আমি প্রায় দিই, আপনি যেই ঘরে বসে আছেন বা আমি যেই ঘরে বসে আছি, এটাকে আরো আমরা সুন্দর করতে পারি, রং চেঞ্জ করতে পারি, আমরা এই ঘরটাকে আরো আপনার ডেকোরেটিভ লাইট চেঞ্জ করতে পারি, এসি সুন্দর ভালো নিয়ে আসতে পারি, আমরা এখানে আপনার ফলস সিলিং দিতে পারি, পার্টিশন দিতে পারি। কিন্তু এটা আপনার ইমপ্রুভমেন্ট করার নামে, এটা যে মূল একটা যদি পিলার থাকে, সেটার উপরে যদি আমি কুড়াল মারি, তাহলে পুরো এই রুমটা কেন, বিল্ডিংটাই ধসে পড়বে। সো একইভাবে সংবিধানেরও এরকম ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এই মূল কাঠামোর উপরে কেউ কুড়াল মেরে এটাকে রিফর্ম বলা সম্ভব না। তো সেই ডক্ট্রিনও আমাদের কিন্তু এই জুরিসপ্রুডেন্স আমাদের আছে। সো এগুলো আমাদেরকে দেখতে হবে। আমি এই আপনার যে ড্রাফটটা দেখলাম সনদের, কি বলবো, কিভাবে বলি, লজ্জা লাগে এগুলো বলতে। সো পুরলি ড্রাফটেড, ইট ইজ হাস্যকর। এখানে বলছে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের উপরে যাবে না। তাহলে কি দাঁড়ালো? প্রধানমন্ত্রীর মেয়াদ তাহলে 10 বছর হতে পারে? এটা হাস্যকর। ড্রাফটটা হবে প্রধানমন্ত্রীর 2 টার্মের বেশি, কনসিকিউটিভ 2 টার্ম, এক একটা টার্ম হচ্ছে 5 বছর, 10 বছর না, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, 2 মেয়াদের বেশি। মানে বেসিক ড্রাফটিং এবিলিটি বা স্কিল ইজ মিসিং। ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে এটা মেনটেন করা হয়, 2 টার্মের বেশি কেউ থাকার চেষ্টাও করে না, চিন্তাও করে না। 2 টার্ম, কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না। আমি আপনার 10 বছরের বেশি মেয়াদ হবে না। তো তাহলে মেয়াদটা তো 10 বছর, 10 বছর তো কোনো পার্লামেন্টের মেয়াদ হতে পারে না। Do you see what I'm saying? So a drafting skill, basic elementary drafting skill পর্যন্ত নাই যারা এগুলো লিখছে। আমাদের এখানে একটা আইনের শিক্ষক মাসুম বিল্লাহ বলেছেন তার ক্লাসের ফার্স্ট ইয়ারের কোনো ছেলে এর চেয়ে ভালো ড্রাফট করতে পারবে। I don't doubt him. I don't doubt him. So এখানে বেসিক যে স্কিল গুলো থাকার কথা, that skill is missing. এবং এটা তো আপনার মিনিংটা অন্য জিনিস হয়ে গেল। 10 বছরের উপরে মেয়াদ হবে না, তো তাহলে মেয়াদের টেনিওর কি 10 ইয়ার্স একটা পার্লামেন্টের? যেটা তারা বলার চেষ্টা করছে যে 2টো কনসিকিউটিভ টার্ম, তার বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ঠিক আছে? সো এটা কনসিকিউটিভ কিনা সেটাও ক্লিয়ার না। মনে করেন আপনি এখন প্রধানমন্ত্রী হলেন, আপনি 10 বছর পরে যদি আবার ইলেক্টেড হন, আপনার দল যদি ক্ষমতায় আসে, আফটার 10 ইয়ার্স আপনি কি তখন প্রধানমন্ত্রী হতে পারবেন না? পারবেন না। আপনি মনে করেন এখানে 2 টার্ম ছিলেন কনসিকিউটিভ, তারপরে আপনি 2 টার্ম ছিলেন না, 10 বছর চলে গেল, তারপরে যদি আপনার দল ক্ষমতায় আসে, আপনি কি তখন প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না? তারা কি মিন করে কনসিকিউটিভ? মানে প্রত্যেকটা ধারা নিয়ে it is so shabby, so badly drafted. সত্যি এগুলো হাস্যকর। মানে রাশিয়া ব্রাজিলের পুতিন, সে কিন্তু অনেকদিন ধরে আছেন, কিন্তু ওইভাবে কখনো প্রাইম মিনিস্টার, কখনো প্রেসিডেন্ট, এইভাবে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। সেটা মানে হোয়াট এভার ইট ইজ, আপনার ওরা যেটা ব্যক্ত করতে চাচ্ছে, এটা হওয়া উচিত কি উচিত না আমি সেই প্রশ্নে যাচ্ছি না, বাট যেটাই তারা মানে ব্যক্ত করতে চাচ্ছে,
miserably failing to even express this in a logical, simple, straightforward manner. Language নাই তাদের। They're lacking in the basic language. 10 বছরের মেয়াদ, 10 বছরের মেয়াদ তো কোনো পার্লামেন্টের হতেই পারে না। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না। দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। এটা পড়ে মনে হচ্ছে যে ওনার মেয়াদ হবে 10 বছর। মেয়াদ ইজ অলওয়েজ 5 বছর, বাট লেস দেন 5 ইয়ার্স। তারা মিন করতে চাইছেন দুটো মেয়াদ, পারবে না, দুটো মেয়াদের বেশি পারবে না। 10 বছরের মেয়াদ তো কখনো হয় না, দুটো মেয়াদ, রাইট? সো এবং সেখানে আপনার এটা কি পরপর দুটো মেয়াদ নাকি যে কোনো সময় দুটো মেয়াদ তার জীবনকালে? নট ক্লিয়ার। সো তারা কি, সেটা আমি বলছিলাম আপনাকে যে কি বাংলা একটা কথা আছে না, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। ইট ইজ নট আপনার ডিসাইফার করা, লজিক্যালি ডিসাইফার করা একটা, যে একটা দলিল হবে, একটা টেক্সট হবে যেটাকে আমরা ডিসাইফার করতে পারবো পড়ে, হোয়াট ইট মিনস। তো এটা কেবলমাত্র স্টাইলিস্টিক বিষয় না, এটা বেসিক এলিমেন্টারি স্কিল ইজ ল্যাকিং। কিন্তু আমাদের ইউনুস তো বলেছেন মস্ত বড় একটা কাজ হয়েছে, এই কলমগুলো জাদুঘরে রাখা হবে। কোন কলমগুলো? এই যে স্বাক্ষর করা হবে জুলাই সনদে, স্বাক্ষর করা হবে যে কলমগুলা, ওই কলমগুলো জাদুঘরে রাখা হবে। আচ্ছা, তো গুড লাক টু হিম। বিএনপির অ্যাপ্রোচটা এই কলমগুলো কি উনি সাপ্লাই দেবেন নাকি তারা নিজেরা নিজেদের কলম নিয়ে আসবে? এই কলমগুলো ব্যবসায়ী মানুষ, সাপ্লাই ব্যাপার থাকতে পারে সেটা। আচ্ছা, এই কলমের উপর কি ঝাড়ফুঁক হবে? মানে চোখ বন্ধ করে ঝাড়ফুঁক দিয়ে একটা সই দিলাম, ঝড়ে বক যাতে পড়ে, যাতে এটা যেটার উপর সই দিলাম ওটা যাতে একটা বৈধ দলিল হয়। মানে আপনার কোমর বেঁধে ঝাড়ফুঁক নিয়ে আসলাম কলমগুলা। ওকে, সো বিএনপির অ্যাপ্রোচটা তাড়াতাড়ি তারা শেষ করতে যাচ্ছে, এই পর্বটা সেই ইলেকশনে যেতে চায়, এবং বিএনপির প্রতিপক্ষ এখানে জামাত, ওরা চাচ্ছে ইলেকশনের চাইতে ওরা গণভোটের দিকে তাদের মনোযোগটা বেশি। হ্যাঁ, তো বিএনপি তো আমি বলবো জামাত খুব ভালো খেলছে, বিএনপি খুব কাঁচা খেলছে। আপনি জামাতের সাথে এগ্রি করেন কি না করেন সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে তারা অলরেডি মাঠ থেকে সরিয়ে দিয়েছে, আর আমার তো মনে হয় বিএনপি ইজ নেক্সট। বিএনপিকে অলরেডি তারা আপনার বিভিন্ন মাঠে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক কিছু করার জন্য তারা এগিয়ে দিয়েছে। বিএনপির যে পপুলারিটিটা ছিল 1 বছর আগে, সেই লেভেলে কিন্তু বিএনপি এখন নেই। দ্বিতীয়ত তারা কৌশলগত অনেকগুলো ভুল করেছে। লন্ডনে কোনো একটা ডিল হয়েছে কিনা ডক্টর ইউনূসের সাথে, সেটা নিয়ে নানা রকমের এখানে প্রশ্ন, সেটার আমরা উত্তর পাচ্ছি না। দ্বিতীয়ত বিএনপি যেটা ট্র্যাপে পড়েছে, তারা তো পার্টিসিপেট করছে এই সো কল্ড সংস্কার, যে সংস্কারের কোনো এখতিয়ার, স্পেশালি আপনার সাংবিধানিক সংস্কার। অন্য সংস্কার নিয়ে আমার একটু প্রশ্ন, যে নারীদের আপনার অধিকার রক্ষা করার জন্য ডক্টর ইউনূস তো একটা সংস্কার কমিশন করেছিলেন, সেটা নিয়ে কেন বিএনপি কথা বলছে না? সেখানে যদি পার্টিসিপেট করতো, এটা তো সাংবিধানিক না, এটা আইন, সেটা কিন্তু এই সরকার করার কোনো বাধা নেই। কিন্তু সংবিধানকে ধরার এখতিয়ার কেবল পার্লামেন্টের আছে, এই সরকারের নাই। তো সেই সংস্থাগুলো কেন করছে না, তাই না? সাধারণ মানুষের, গরিব মানুষের ভাগ্য নিশ্চিত করার জন্য এই যে আপনার ম্যান পাওয়ারের ব্যবসা,
এখানে যে মানুষের আপনার সব বিক্রি করে টাট বাটপাড়া যে ব্যবসা করছে, সেই ব্যবসা ট্রান্সপারেন্ট করার জন্য, এটাকে স্বচ্ছ করার জন্য, মানুষের টাকা পয়সা যাতে কেউ এরকম না নিতে পারে, সেটার জন্য কেন সংস্কার হচ্ছে না? বরঞ্চ শুনলাম আমাদের প্রথম উপদেষ্টা নিজেই নাকি সেরকম একটা লাইসেন্স নিয়ে বসে আছে। সো এই সংস্কারগুলো তো আমরা দেখতে চেয়েছি, যেটা করার কোনো এখতিয়ার নাই পার্লামেন্ট ব্যতীত। সেই সংস্কারে বিএনপি কেন ঢুকলো? বিএনপি আপনার সাংবিধানিক যে সংস্কারগুলো আনতে চাচ্ছে, এটা তো তাদের ম্যানিফেস্টোতেই আছে, তাদের বর্তমান ম্যানিফেস্টো আমি দেখেছি, এটা তো সেখানেই আছে। যখন বিএনপি ভোট চাইবে সাধারণ মানুষের সাথে, তারা তো নিজেরাই বলছে আমরা সংবিধানে এই সংস্কার আনতে চাই, এবং কিছু কিছু প্রপোজাল ইজ গুড, ইটস নট ব্যাড, ইভেন আমি নিজেও সাপোর্ট করি, নট অল অফ দেম, বাট কিছু কিছু সংস্থা যেটা তারা প্রপোজ করছে সেটা তো তাদের ম্যানিফেস্টোতেই আছে। তাদের তো এই সংস্কার কমিশনের সঙ্গে জোট বেঁধে তো বলার কোনো প্রয়োজনই নাই, কারণ এখন এই সংস্কার কমিশন এবং ডক্টর ইউনূস বলছে এটা না হলে আমরা ইলেকশনে যাব না, দেব না। এবং জামাত যেটা বলছে গণভোট, গণভোট করার তো বিধান সংবিধানে নাই। এটা আপনার একটা মামলা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করে, মুন সিনেমা হল এবং ইটালিয়ান মার্বেল, এবং সেখানে এটা মালিকানা কে পাবে, এটা একটু মজার কেচ্ছা, সেটা নিয়ে বিবাদ হচ্ছিল। তখন কোর্ট বলেছেন এটা তো আপনার মার্শাল ল প্রোক্লেমেশন আসছে, তারপরে এই মুন সিনেমা হল তো এখানে ভুল হোক সঠিক হোক, এটা তো আপনার এই যে অ্যাবেন্ডেন্ড প্রপার্টি লিস্টে চলে গেছে, তো আপনারা যদি ফিফথ অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ না করেন আমরা তো এটা প্রতিকার দিতে পারবো না। তখন যিনি মুন সিনেমা হল চাচ্ছিলেন যে হস্তান্তর করার জন্য, উনি ফিফথ অ্যামেন্ডমেন্টও চ্যালেঞ্জ করলেন। ফিফথ অ্যামেন্ডমেন্টটাকে অবৈধ বলল সুপ্রিম কোর্ট, এবং বলা হলো ফিফথ অ্যামেন্ডমেন্ট থেকে যা যা এসেছে সবই অবৈধ, এবং গণভোটের বিধানটা তখন সংবিধানে ফিফথ অ্যামেন্ডমেন্টের প্রেক্ষিতে এসেছিল। এটা এখন সংবিধানের এই আগাছা পরিষ্কার হয়ে গেছে, সংবিধান থেকে এখন এই ফিফথ অ্যামেন্ডমেন্ট উড়িয়ে দেওয়া হয়েছে এই জাজমেন্টের কারণে। সো এখন এই বিধানই তো নাই সংবিধানে, তো গণভোট ওনারা কিভাবে করবেন? প্রথমে তো সংবিধান আপনার যদি গণভোট করতে হয় তাহলে তো পার্লামেন্টে আবারও একই কথা, পার্লামেন্টে প্রথমে ঢুকতে হবে, পার্লামেন্টের ভিতরে পা দিতে হবে। একটা পার্লামেন্টে যখন সংসদ হবে, সেই সংসদ যদি সিদ্ধান্ত নেয় তখনকারটা তখন দেখা যাবে, এবং আগের থেকে ভবিষ্যৎ সংসদ কি করবে তার হাত পা বেঁধে কোনো সরকার দিতে পারে না। সো আমার প্রশ্ন হচ্ছে বিএনপি ট্র্যাপে কেন পড়লো? তারা নিজেরাই তো এই ট্র্যাপে পড়ে গেছে। সো এখন তাদের দরকার খুব ক্লিয়ারলি বলা যে এই সংস্কারের সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নাই, এটা চলমান প্রক্রিয়া, যেটা তার আগে বলেছিল ঠিক আছে আমরা দেখব, আমরা ক্ষমতায় আসলে আমরা দেখব, এবং সেটা যে আমাকে জোট বেঁধে যেই দলের কোনো ভোট নাই, যে দলের কোনো ভিত্তি নাই, তাদের সঙ্গে জোট বেঁধে করতে হবে, আমি বিএনপির জায়গায় হলে এটাই বলতাম যে তাদের সঙ্গে জোট বাঁধতে হবে কেন? কারণ বিএনপির তো, আমি যদি এভাবে বলি, নিজস্ব একটা সত্তা আছে, তার 35% ভোট থাকতে পারে, সে নিজের থেকে সিদ্ধান্ত নেবে। যেমনটি তার নতুন যে গঠনতন্ত্র, তার যে ম্যানিফেস্টো, সেখানে সে বিএনপি অলরেডি বলেছে তার কি কি সংস্কার আনতে চায়। একইভাবে আওয়ামী লীগ যখন পার্টিসিপেট করবে, তারও নিজের আপনার আপনার যেই ম্যানিফেস্টো, সেখানে আওয়ামী লীগ বলতে পারে তারা আদৌ সংস্কার আনবে কিনা, আনলে কি সংস্কার আনবে, সেটার উপরে ভিত্তি করে তারা ভোট নেবে জনগণের থেকে। আর যেই দলের কোনো ভোট নাই, বা 5% ভোট আছে বা 8% ভোট আছে, বড় জোর 10% ভোট আছে, তারা কি বললো না করলো এটা তো বিষয় না। এবং আমার একটা দুঃখ লাগে বিএনপির জন্য, কারণ তারা নিজেরা, যাদের 35% উপরে ভোট, তারা নিজেরা তাদেরকে ইকুয়াল বানিয়ে দিয়েছে বিভিন্ন দলের সাথে, যাদের কোনো 2-3টে সিটও তারা ক্ষমতায় জিতে আসতে পারে না। তাদের সঙ্গে নিজেদেরকে ওনারা কেন একই সমকক্ষ সমমর্যাদায় নিয়ে যাচ্ছেন? এটা তো আমি মনে করি বিএনপির মর্যাদাহানি হচ্ছে। নিউ ইয়র্কের টিমে বিএনপির 2জন, জামাতের 2জন, এনসিপির 2জন, সবাই
কোন টিমে? নিউ ইয়র্কে যে টিমটা গেল, আবারও আমি বলবো যে বিএনপি বোধহয় নিজের পায়ে কুড়োল মারলো। তারা নিজেদেরকে যাদের নিবন্ধনই হয়নি তাদের সাথে আপনার কথা শুনতে একজন মন্তব্য করেছেন, সেই কলমগুলা যে কলমগুলা বলা হচ্ছে জাদুঘর রাখা হবে, সেই কলমগুলাতে ওদের ফাঁসির রায় লেখা হবে। কি লেখা হবে? ফাঁসির রায়। ফাঁসির রায়। দেখেন দেখেন আপনার দর্শকরা যখন বলছে, এটা নিশ্চয়ই জনগণের অনুভূতি উনি প্রতিফলিত করছে। এবং মালিক পক্ষের সাথে এরকম প্রহসন যে করছেন, এবং মালিক পক্ষের টাকার পয়সা নিয়ে, ট্যাক্স পেয়ারের টাকা পয়সা নিয়ে এই যে কালক্ষেপণ করা হচ্ছে এবং পয়সা নষ্ট করা হচ্ছে, এটার জবাবদিহি তো আজ না হোক কাল করতেই হবে। এবং এই আপনার প্রহসনের নামে যে এই আপনার জুলাই সনদ বলছে, দেখেন 1টা বছর পার হয়ে গেল। এই কমিটির মেয়াদ কত জানি ছিল? বাড়ি ভাই আমাকে একটু রিমাইন্ড করেন তো, 3 মাস ছিল না? এবং গতকালকে আবার মেয়াদ বাড়ানো হয়েছে কমিটির। এটা হাস্যকর হয়ে গেছে না এই কমিটিটা? দে হ্যাভ বিকাম আ লাফিং স্টক। দে ফেলড মিজারেবলি, এবং 2 দিন পর পরে তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে। সো ইলেকশন ফেব্রুয়ারির প্রথমে কিন্তু আমরা শুনছিলাম ইলেকশন ডিসেম্বরে হবে। ওদিকে টেনে হেঁচড়ে 11 তার পর্যন্ত নিয়ে গেছে যে রমজানের আগে, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। তো ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হলে আপনার তো এই মাসের শেষে বা আপনার 1 নভেম্বর 2 থেকে 3 সপ্তাহের ভেতরে ইলেকশন কমিশনকে এখতিয়ার দিতে হবে ইলেকশন করার জন্য। এবং সেটা যদি এই সরকার করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু দুনিয়াব্যাপী আমাদের নোবেল লরিয়েটের মান সম্মান ইজ্জত কিন্তু অনেক কমে যাবে। যে উনি নিজে বলার পরে সবখানে বলে আসছেন যে উনি ইলেকশন দেবেন, কিন্তু উনি যদি তখন বলেন যে 50 বছরের জন্য আমাকে লোকজন বলছে থাকার জন্য, আমি ইলেকশন দেব না, আমি যেহেতু জুলাই সনদ সই হয়নি আমি ইলেকশন দেব না, এই অজুহাতগুলো যখন যদি উনি আদৌ, আমার প্রত্যাশা নিশ্চয়ই ওনার মতন একজন ভদ্রলোক সেটা করবেন না, কিন্তু যদি সেটা উনি করা শুরু করে, তাহলে তো উনি দেশ দশ এবং নোবেল কমিটির কাছেও কি উনি হেয় হয়ে যাবেন কিনা, এটা তো সংশয় আমাদের আছে। যেমনটি বিভিন্ন দেশে, ইউরোপে যখন উনি বেড়াতে আসছেন, তাদের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা পর্যন্ত করছেন না, এটা তো আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। কারণ আফটারঅল উনি রাইটলি আর রংলি বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করছেন বিদেশের মাটিতে। যখন ও দেশের প্রধানমন্ত্রী তার কাউন্টারপার্টের সাথে দেখা করতে অস্বীকার করেন, তখন কিন্তু আমরা যারা মালিক পক্ষ, আমরা সবাই কিন্তু ক্ষুব্ধ হই। কারণ আমরা যতই উই ট্রাই এন্ড ওয়াক টল, কিন্তু আমার পতাকা যিনি প্রতিনিধিত্ব করছেন অফিসিয়ালি, তিনি যদি সেই মর্যাদা মালিক পক্ষকে নিতে না পারেন, রাখতে না পারেন, তখন এটা তো একটা চরম ব্যর্থতা বটেই। এবং একই সাথে দেখেন আরেকটা যে জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে 1.5 লক্ষ মানুষের উপরে কিন্তু এখন জেলে, পুরো দেশটাই এত মানুষ জেলে, আইনজীবীরা, সাংবাদিকরা, বিভিন্ন আপনার পেশাজীবীর মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো আছেই, কিন্তু সেটা ছাড়াও আপনার সুশীল সমাজ বলেন, উদার মানুষ বলেন, হ্যাঁ, তাদের সবাইকে এই জন্য রিসেট করতে গেলেন। যেটা লাস্ট যাদেরকে জেলে নিয়ে গেলেন, এই যে ৭১ মঞ্চ, এখানে যারা গিয়েছিলেন, এখানে যারা সোকল মব, এই মবটা আবার করছে হচ্ছে সরকারের ভেতরেই উপদেষ্টারা হচ্ছে এই মবদের নির্দেশদাতা, এবং তারা একটা রাজনৈতিক দলও করেছে বটে। সো সেই দলকে দিয়ে এই সোকল মব করানো হচ্ছে, এবং প্রশাসন
আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি এই অপরাধীকে পাকড়াও না করে বৈধ সমাবেশ যারা করছিলেন প্রেস ক্লাবের ভেতরে জায়গায় তাদের সবাইকে অ্যারেস্ট করলো এবং আবু আলমকে আরো কিছুদিন পরে অন্য একটা দিয়ে, এবং প্রত্যেকের বিরুদ্ধে কম বেশি আপনার খুনের মামলা। এবং আমি বলবো এই সরকারের অ্যাটর্নি জেনারেল, এই সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সির তাদের কি ইমাজিনেশন নাই? সকলকে এখন আপনার খুনের মামলা, এক একটা মামলায় আপনার 500 জনের মতো আপনার নেমড অ্যাকিউজড যাদের নাম আছে, আর বাকিদের কোনো নাম নাই, আরো 400-500 জন। সো এই মামলায় যারা গত জুলাই আগস্টে শহীদ হয়েছেন, মারা গেছেন, আমরা তো সত্যিকার অর্থে সেই বিচারগুলো দেখতে চাই। সো তাদের মা বাবারা এই মামলাগুলো দিয়েছেন, কিন্তু তারা বলছেন প্রাইভেটলি আমরা তো এতজনের নাম দেইনি, আপনাদের মতো মানুষের তো আমরা নাম দেইনি। হ্যাঁ, তো এই মামলাগুলো কি নষ্ট করছে সরকার গায়েবীভাবে এত নাম আসার ফলে? তাদের বিচার তো কখনোই হবে না, এবং আমরা তো প্রপার তদন্ত চাই যে তারা আসলে সত্যি যে মারা গেল, কারা মারলো। নেপালেও দেখেন একই ঘটনা হয়েছে। নেপাল থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি তারা বলছে যে এরা স্নাইপারের বুলেটে মারা গেছে, এবং তারা বলছে স্নাইপার বুলেট নেপালের আর্মি বা পুলিশ ব্যবহার করে না। রাইট? আইডেন্টিক্যাল সিচুয়েশন বাংলাদেশের মতো। সো এই তদন্ত তো আমরা দেখতে পাচ্ছি না। আর 1400 জন মারা গেছে ইউএন রিপোর্ট বলছে, সরকার শুধু 800 জনকে অ্যাকনলেজ করছে, আর বাকি 600 জনকে সরকার বলছে ইন্ডেমনিটি, আমরা বিচার করব না। অর্থাৎ পুলিশ বা আওয়ামী নেতাকর্মী, সাধারণ মানুষ যারা মারা গেল তাদের বিচার সরকার করবে না। এটা তো একটা বেআইনি কাজ। কোনো রাষ্ট্র বিচার করবে না, বিচারহীনতার জন্য কোনো একটা এক্সিকিউটিভ অর্ডার দেবে, এগেন ইট ইজ অ্যাজ গুড এজ আ টয়লেট পেপার। এটার কোনো ভিত্তি নেই। আপনি মূল প্রসঙ্গে চলে আসলেন, তা নিয়ে আমি কথা বলতে বলতে, এর জন্যই তার দরকার হচ্ছে ইনডেমনিটি, এর জন্য তার দরকার হচ্ছে জুলাই সনদ। জি, সো এটাই হচ্ছে মুখ্য বিষয়। তারা জুলাই সনদ চাচ্ছে কারণ তারা যে অবৈধ কাজ করেছে সেটা যেরকম আপনার একটা ইনডেমনিটি দিয়েছে, যেটা আমি বললাম ইটস অ্যাজ গুড এজ টয়লেট পেপার, একইভাবে সংবিধানের উপরে কিছু তারা যারা করতে চাচ্ছে ইট ইজ অলসো টয়লেট পেপার। এবং আপনার কথা শুনতে শুনতে সৈকত হাসান নামের একজন লিখেছেন, এই তানিয়া আমিরের মূল্যায়ন আওয়ামী লীগ করলো না। কিছু বলবেন? এখানে আর বলার কি আছে? আমি তো দিব্যি আছি। দেখেন, আকাশটা অনেক বড়, ডানা মেলে উঠছি, কোনো বাইন্ডিংসে নেই, কারো বাইন্ডিংসে নেই। আমি শুনি যারা পার্টি করেছে তাদের অনেক বাইন্ডিংস ছিল, তারা স্বাধীনভাবে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে কাজ করতে পারতো না। আমি তো কার্ডটা খাই না, কার্ডটা করি না, যা ইচ্ছা বলি, যা ইচ্ছা করি, যেটা মন চায় সেটাই সেখানেই যাই। এবং মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, সংবিধান, আমাকে যদি বাইন্ডিংস থাকে এগুলো হচ্ছে আমার বাইন্ডিং। এবং আমি ট্রু টু দিস, নাথিং এলস। আমার জন্য সবচেয়ে আগে আমার রাষ্ট্র, তার উপরে কিছু নেই, তারপরে হয়তো রাজনৈতিক দল, তারপরে হয়তো ব্যক্তি। সো আমাদের দেশে হয়তোবা যিনি বলেছেন উনি হয়তো ওভাবে দেখছেন যে হয়তোবা আমাদের দেশে যে চর্চা হয়েছে যে ব্যক্তি আগে, তারপরে দল, তারপরে রাষ্ট্র। সো I have no regrets. সো আমার তো কোনো জায়গায় কোনো কিছুর তো কমতি হয়নি কখনো, আল্লাহর রহমতে। এবং আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, আপনার দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, অনেক মন্ত্রী মিনিস্টার যারা হয়েছে তাদেরকে তো এখন কোথাও দেখা যায় না, বা সেরকম তাদের
দরদ বা ভালোবাসা জনগণের মানুষের থেকে পাচ্ছে না। তো এটা তো আমার জন্য একটা বিশাল পাওয়া। তো সেই জন্য আমি কৃতজ্ঞ। আপনাকে জোর পেলাম আরেকটা প্রশ্নটা নিয়ে, মানে একটু বলবো যে বাংলাদেশের রাষ্ট্র খুব একটা স্পর্শকাতর জায়গায় আছে, যেটা ট্রাইব্যুনালে সেনা অফিসারদের বিরুদ্ধে হুলিয়া জারির পরে আপনি একটা আলোচনা আমি শুনেছিলাম, বলছিলেন যে ফৌজদারি কার্যবিধিতে আছে একজনকে আটকের পরে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, আর সামরিক ইয়েতে আছে 48 আওয়ার্স এর মধ্যে। এর কোনোটাই কিন্তু হয় নাই। হ্যাঁ, এই তো পরিস্থিতি এখানে একটা ডিবেট সামনে আনার খুব চেষ্টা হচ্ছে। তাদের বিচার সাধারণ আইনে হবে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আদলে হবে, নাকি আর্মি অ্যাক্টের আন্ডারে হবে। সো 52 সো এবং ওদের 24 জন আর্মি অফিসারদেরকে এইভাবে আটক করে নেওয়া হয়েছে। সো আমি এই ফলস ডিবেটের ভিতরে ঢুকতে প্রস্তুত না যে কোন আইনের ভিতরে হবে। আমার কথা হচ্ছে যে আইনই হোক না কেন, দুটোই তো লঙ্ঘন হয়েছে। সাধারণ আইন হলে 24 ঘন্টা তাদেরকে আইনজীবী, তাদের নিজস্ব আইনজীবী নিয়োগ করার, এবং তাদের অ্যারেস্ট যে করা হয়েছে, কেন অ্যারেস্ট করা হলো, কোন গ্রাউন্ড? আমরা শুনছি যে হুলিয়া জারি হয়েছে বা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এটা তাদের উপরে সার্ভ করা হয়নি। তো তারা আটক কেন? তাদের তো জানার অধিকার আছে। আর যদি আপনার আর্মি অ্যাক্টের ভিতরে হয়, তাহলে সেকশন 74, ইফ আই এম নট মিস্টেকেন, ওটার আন্ডারে 48 আওয়ার্স। সো আমি সাবস্ট্যান্টিভ আইন নিয়ে প্রশ্ন করব না, আমি প্রসিডিউরাল আইনের কথা বলছি। প্রসিডিউরাল যে সেফগার্ড গুলো আছে, সুরক্ষার যে বিষয়গুলো আছে, কারণ জাস্টিস তো কেবল করা যাবে না, এটা যে সেফগার্ড গুলো করা আছে, ইট মাস্ট বি সিন টু বি ডান। এবং আইসিটি আইনের ভেতরেও এই সুরক্ষা আছে। সো এখন তাহলে বাড়ি ভাই কি দাঁড়ালো? যারা তাদের বিচার করবে, ধরে নিলাম এনাদের বিষয়ে সিরিয়াস অভিযোগ আছে, ধরে নিলাম গুম খুম হয়েছে, যদি সত্যি হয়ে থাকে এদের বিচার আমরাও দেখতে চাই, কিন্তু উইথ ডিউ প্রসেস অফ ল। সো যারা এই বিচারটা করতে চাচ্ছে, এখানে তারা যে দেখে অবৈধ আটক তারা আছে, এটা দায়ভার তো তাদেরকেও নিতে হবে। এবং আর্মির ভেতরেও তাদের ইমিডিয়েট সুপিরিয়র অফিসার এবং আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন, তাদের কিন্তু দায়ভার আছে যে তারা তাদের যারা সদস্য, তাদেরকে কি তারা ডিউ প্রসেসে রাখছে, নাকি এটা জঙ্গলের যা ইচ্ছা সেরকম একটা হচ্ছে। সো দিস আর ভেরি সিরিয়াস ইস্যুস, এবং এটাকে আপনার কনসিকুয়েন্স কিন্তু আছে, সিরিয়াস কনসিকুয়েন্স। এবং যারা এখানে আইসিটিতে যারা আছে, তাদেরও কিন্তু এটার দায়ভার এড়াতে পারবেন না। এবং হাইয়েস্ট অথরিটি উইদিন দি আর্মি, তারাও কতটুকু দায়ভার এড়াতে পারবে। এবং আমি শুনছি বিভিন্ন প্রাইভেটলি এবং সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি, যে আর্মির ভেতরে এখানে একটা চাঞ্চল্যকর অবস্থা, কনফিডেন্সের বিষয়ে চলে আসছে। যে কারণ তাদের যে সার্ভিস রুল, সেই সার্ভিস রুলে কিন্তু তাদেরকে কোন আইন দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, এই সার্ভিস রুল দেখেই কিন্তু তারা আর্মিতে জয়েন করেছে। এত বছর পরে আপনি সার্ভিস রুলের বাইরে তাদেরকে নিয়ে যেতে পারবেন কিনা? আর যদি নিতে হয়, আমি এই প্রশ্নগুলো কেবল তুলছি, উত্তরগুলো এই মুহূর্তে দেওয়ার বিষয় না। প্রথম হচ্ছে আস্ক দ্য রাইট কোয়েশ্চেন। এই সার্ভিস রুলের বাইরে যদি তাদেরকে নিতে হয়, তাহলে যে আইনে নেবেন সেই আইনের যে নিজস্ব সুরক্ষার বিধান আছে আইসিটি, সেটা অবজার্ভ হচ্ছে কিনা। বিকজ আপনি এখানে তো মুক্ত তারা, যদি আটক করতে হয়, ইট মাস্ট বি আ লফুল অ্যারেস্ট, লফুল কনফাইনমেন্ট। এই কনফাইনমেন্ট তাদের গাড়ির ভিতরে হতে পারে, তাদের বাসায় হতে পারে, ইভেন হোটেল সোনারগাঁও হতে পারে। তো আমি ভেন্যু নিয়ে প্রশ্ন করছি না, ক্যান্টনমেন্টের ভিতরেই একটা ভেন্যু করা হয়েছে, তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিশেষ মেসে রাখা হচ্ছে। সো ভেন্যু ইজ ইররেলেভেন্ট, দ্য কোয়েশ্চেন ইজ ইট
ডিটেনশন, ইজ ইট কনফাইনমেন্ট, আর দে ইনকার্সারেটেড? তারা মুক্ত নাকি তারা মুক্ত নয়? যদি মুক্ত না থাকে এটাকে আমরা আপনার অ্যারেস্ট বলবো, ডিটেনশন বলবো, ইনকার্সারেশন বলবো। এবং সেটা এই যে সুরক্ষা আইনে যে সুরক্ষাগুলো আছে এটা তো আমাকে নিশ্চিত করতে হবে। এবং শুধু তাই না, আপনার টিএসসির সামনে তাদের লাইফ সাইজ ইমেজ করে তাদেরকে আপনার হেয় করা হচ্ছে। সো এগেইন ডিউ প্রসেস বলে যে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এটা ন্যূনতম আইনের স্ট্যান্ডার্ড। এটা যদি আগের থেকেই আপনি মিডিয়া ট্রায়াল করেন বা আগের থেকেই যদি আপনি বলে দেন যে তারা গিলটি, তাদেরকে নেমিং শেমিং করা হবে, তাহলে এটা প্রসিকিউশন যারা করছে তাদের দুর্বলতা থাকলেই এটা হয়। এবং লাস্ট বাট নট লিস্ট, আমাদের যে চিফ প্রসিকিউটর যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়েও তো অনেক প্রশ্ন আছে, কারণ তিনি নিজেই কিন্তু ডিফেন্স কাউন্সিল ছিলেন এবং একটা দলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে এবং ছিল, একটা পলিটিক্যাল ডগমার সঙ্গে উনি জড়িত। সে কিভাবে একই সাথে আবার প্রসিকিউটর হয়? আপনি আপনি সেন্টার ফরওয়ার্ড আর গোলকিপার কি একসঙ্গে হতে কেউ করা সম্ভব? সো এখানে ডিফেন্স কেসগুলো তো পেন্ডিং ছিল, where he appeared। হ্যাঁ, সো এখন তাকেই প্রসিকিউটর করে দেওয়া হয়েছে। সো এখানে নিরপেক্ষতার এবং আপনার ইম্পার্শালিটি কতটুকু আছে এগুলো নিয়ে তো নানা প্রশ্ন আসছে। ইনি গতকালকে বলেছেন শেখ হাসিনার উনি 1400 বার ফাঁসি চান। কে বলেছেন? এই আচ্ছা, শেখ হাসিনার 1400 বার ফাঁসি চান। ভেরি আনফর্চুনেট। এটা এই জন্য বলবো যে এখানে যে একটা ক্রোধ কাজ করছে, একটা রিভেঞ্জ কাজ করছে, এই শব্দ বা সেন্টেন্স গুলোতে এই জিনিসগুলোর ভেসে আসছে কানে, আপনার এর ঊর্ধ্বে উঠতে পারছেন না। সো এটা আপনার এই যে কোল্ড ওয়ার যখন হচ্ছিল না, আমেরিকা কি দুনিয়াকে আপনার 100 বার উড়িয়ে দিতে পারবে আর চায়না পারবে 150 বার, অথবা রাশিয়া পারবে আরো আপনার 95 বার। আমার প্রশ্ন হচ্ছে দুনিয়াকে উড়াতে তো একবার হলেই যথেষ্ট, তাই না? তো ফাঁসি তো হয় আপনার কাউকে মৃত ঘোষণা করতে হলে, তাই না? সো মৃত ব্যক্তিকে আপনি আবার কিভাবে ফাঁসি দেবেন? আমার এটা লজিকে বসে না, বাট ইট শোজ সাম সর্ট অফ একটা ক্রোধ, একটা আক্রোশ। হ্যাঁ, সো যখন আপনার মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধের বিচার হচ্ছিল, বা ইভেন আমাদের যে গ্রুসাম এই আপনার নারীদের বিরুদ্ধে রেপ করে মার্ডার করছে হয় এন্ড অল দ্যাট, একজন আইনজীবী হিসেবে আমি কিন্তু কনভিকশনের উপরে মোর ইন্টারেস্টেড, নট দ্য পানিশমেন্ট। পানিশমেন্ট ইজ কনসিকুয়েন্সিয়াল, কিন্তু এদেরকে যে জাতি হিসেবে, সভ্য জাতি হিসেবে মালিক পক্ষ যে এদেরকে কনভিক্ট করতে পারলো, এটা অনেক বড় কথা। এবং আমি এটাও বলবো যে অনেক সময় আমরা আমাদের দেশে আমি দেখেছি দাবি হয় যখন এরকম গ্রুসাম ক্রাইম গুলো হয়, এত আপনার কুৎসিত এই যে শিশুদের উপরে নির্যাতন, আপনার সেক্সুয়াল অফেন্সেস যখন হচ্ছে, তখন আপনার যে এদেরকে ফাঁসি দিতে হবে, এদেরকে একবার ওরকমই, একবার না 10 বার ফাঁসি এন্ড অল দ্যাট। দেখেন, যখন আপনি একজনকে ফাঁসি দিচ্ছেন তখন যদিও ক্রিমিনাল কেসে বার্ডেন অফ প্রুফ ইজ ভেরি হাই, বিয়ন্ড রিজনেবল ডাউট, তারপরেও জাজরা কিন্তু হিউম্যান বিংস, তারা মানুষ না? তো একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য
তারা এটাকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করবে, কারণ এটা তার বিবেকের একটা বিষয়। এবং ডেথ পেনাল্টি থাকলে তখন কিন্তু অটোমেটিক আপনার অ্যাপিল হবে। এই অনেকগুলো আরো আপনার ডেথ রেফারেন্স কেস হয় সুপ্রিম কোর্টে, ডেথ রেফারেন্স অটোমেটিক আসবে। আমার কথা হচ্ছে পানিশমেন্ট আপনি যত বাড়াবেন, এটা দেখা গেছে যে স্ট্যাটিস্টিকলি কনভিকশন তত কম হয় সাধারণত। দ্যাট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স গ্লোবালি। সো শাস্তি কি হলো? ফাইন, একটা আপনার পিউনিটিভ কাজ করলে ডিটারেন্সের বিষয় আছে, যাতে আরো 10 জন দেখে যেরকম কাজ করলে সমাজে যে এরকম কিছু হতে পারে। কিন্তু এটা যখন আপনি একটা ক্রোধের থেকে করবেন, তখন কিন্তু আপনার কনভিকশনটাই নষ্ট হয়ে যায়, কনভিকশন প্রশ্নবোধক হয়ে যায় অনেক ক্ষেত্রে। সো এবং এটা আমরা দেখেছি রেপ কেস এটা হয় পৃথিবীর অনেক জায়গায়, যখন আপনার ডেথ পেনাল্টি থেকে এটাকে আজীবন বা আপনার 10 বছরে বা 25 বছর যেটাই হোক এটা নামিয়ে আনা হলো, তখন কনভিকশনের রেট কিন্তু বেড়ে যায়। সো একটা সমাজ, সভ্য সমাজের দক্ষতা সেখানেই যখন সে অপরাধীদেরকে কনভিক্ট করতে পারছে, দোষী সাব্যস্ত করে একটা আইনি প্রক্রিয়ার ভিতরে তাকে আনতে পারছে। যে অপরাধ করলো, ইট ইজ ভেরি ইজি তাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা, সো ইজি টু ডু। কিন্তু এটাতে কি হচ্ছে, কারণ একটা সমাজে কিন্তু প্রতিনিয়তই আমরা কিছু ভ্যালুজ এস্টাবলিশ করছি, কাউন্টার ভ্যালুজ, অপগোষ্ঠী যারা আপনার শৈর এবং আপনার অসুর শক্তির যে লড়াইটা, সেখানে আমাদেরকে যেটা প্রতিষ্ঠা করতে হবে যে সৌর শক্তির এখানে বহিঃপ্রকাশ। সো সেখানে যখন আমরা একটা সমাজে এই যে কম্পিটিং ভ্যালুস গুলো আছে, নেগেটিভ ভ্যালুস, সেটাকে যে দমন করতে পারছে একটা সভ্য জাতি, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এটার কনসিকুয়েন্স একটা পানিশমেন্ট হতে পারে। কিন্তু আপনার এই আপনার অনেক দেশে আছে এখনো যে উঠানের মতো থাকে একটা আপনার স্কোয়ারের মতো একটা শহরের, যেখানে প্রতিদিন মানুষ মারা হচ্ছে, কাটা হচ্ছে পশুর মতো, এবং আপনার বালতি দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এবং সবাইকে এসে তোমরা দেখতে পারো। সো ভীতির উপরে দাঁড় করে কোন সভ্য সমাজ বাড়তে পারে না। সভ্যতা হয় ভালোবাসার থেকে, শ্রদ্ধাবোধ থেকে। এবং আপনার মানব সভ্যতা, রেনেসাঁ বলেন, রেনেসাঁ কখন হয়েছে? যখন এখানে ভয় ভীতি ছিল না, যখন বিকাশ, মানবতার বিকাশ হতে পেরেছে। এবং আমাদের যিনি পরম করুণাময়, তার বাণী হচ্ছে ভালোবাসা, ভয় না। হিউম্যানিটির দুটো ইমোশন, ফিয়ার অ্যান্ড লাভ, কম্প্যাশন, করুণা। আপনি কোন দিকে থাকবেন? এই যেটা ভয় ভীতি, এটার কিন্তু নানা শেড আছে একদিকে, আর আরেকদিকে হচ্ছে কম্প্যাশন, লাভ, কেয়ার। আপনি এটার কোন দিকে থাকবেন? সভ্যতা হতে গেলেই আপনাকে ভয়ের থেকে বেরিয়ে আসতে হবে, ভীতির থেকে বেরিয়ে আসতে হবে। এবং প্রসিকিউশনের এই যে বক্তব্যটা আজকে, এই বক্তব্যের পরে অদ্ভুত একটা বক্তব্য এসেছে এনসিপির নেতা সার্জিস আলমের কাছ থেকে। সার্জিস আলম আজকে একটা বক্তৃতায় বলেছে সেই ফাঁসিটা নিজের হাতে দিতে চায়। কার ফাঁসি দিতে চায় উনি? শেখ হাসিনার ফাঁসি সে নিজের হাতে দিতে চায়। রাইট। সো আই হ্যাভ নো কমেন্টস। মানে এরা আপনার এক কাজ করুন, সার্জিস আলম কি এখন কি আপনার দল করছে? এনসিপি, এনসিপির, হ্যাঁ, দলের নেতা বললেন না? এক কাজ করুন না, ওদের তো
কোনো হালাল চাকরি টাকরি তো করেন নাই, তাই না? এত বছর ধরে আমরা শুনি নাই, হালাল রোজগারও ছিল না। এক কাজ করেন না, তাকে জল্লাদের চাকরিটা নিতে বলেন। হ্যাঁ, তাহলে ওনার মনের বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা, যদি দুদিন এরকম আগে তার একটা বক্তৃতা ছিল, কলিজা ছিঁড়ে বের করে রাস্তায় ফেলে দেব, রাইট। সো ইলেকট্রিসিটি চলে গিয়েছে। রাইট, সো এগুলো কিন্তু আহ, সভ্যতার পরিপন্থী। আম, আহ, কি বলবো আপনার, আমাদের বাঙালি সংস্কৃতির পরিপন্থী। হ্যাঁ, এটা জঙ্গলে মানে তাদের রিগ্রেস হয়ে গেছে মনে হচ্ছে, না পিছনে, সভ্যতার পিছনে চলে আসছে। বাট ওনার যদি এই রক্ত পিপাসা থাকে, তাহলে উনি এক কাজ করুক না কেন, উনি জল্লাদের চাকরির জন্য দরখাস্ত করুক। দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে উনি হয়তো সুযোগ পাবেন যে আমাদের যদি যখন ফাঁসি হয়ে যদি ডিউ প্রসেসে কারো ফাঁসি হয়, তাহলে হয়তো উনি ওনার ওই রক্তে হাত ভেজাবার সুযোগ পাবেন। আদারওয়াইজ উনি আবারও আরেকটা জুলাই সনদের মতো আরেকটা সনদ চাইবেন, এই অবৈধ কাজ করে যে ইন্ডেমনিটি লাগবে। এরকম কয়েকটা ইন্ডেমনিটি উনি নেবেন। ওকে, আমরা শেষ করব একেবারে। এটা আপনার প্রতি একটা ব্যক্তিগত অনুরোধ, অনেক দর্শকের যারা আপনার বাবাকে খুব ভালোবাসেন, মাকে ভালোবাসেন, ওনারা লিখছেন যে কিংবদন্তির আইনজীবী বেশরা আমিরুল ইসলাম উনি কেমন আছেন, তার স্ত্রী কেমন আছেন, উনি এটা জানতে চাচ্ছেন আপনার মুখে। অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা দোয়া করবেন। আমার পিতা এখন 90-এর উপরে পড়েছেন, ওনার বয়স। মাও তো আপনার অলমোস্ট 84, 85। গিভেন দেয়ার এজ, তারা আল্লাহর রহমতে আমরা ব্লেসড। আমি মনে করি আমার পরিবার ইজ ব্লেসড। বাই দ্য গ্রেস অফ অলমাইটি এই বয়সে ওনাদের যেরকম থাকা, যতটুকু আমরা তাদেরকে আমাদের মাঝে এখনো পাচ্ছি, তাদের আশীর্বাদ দোয়া আমাদের উপরে এখনো যে তারা দিতে পারছেন, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আপনাদের যে ভালোবাসা, এবং এটা আমি জানি আপনাদের অন্তরস্থল থেকে যে ভালোবাসা আপনারা দেখাচ্ছেন পিতা এবং মাতা ওনাদের উপরে, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। and I'm very lucky, আমার ভাইরাও ভেরি লাকি। আমরা মনে করি আমরা সকলে ভেরি লাকি, এবং বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমাদেরকে মনে হয় যে মুরব্বীদের দোয়া আছে, মা বাবার উপরে অনেকের, যারা এখন আমার দুনিয়াতে নেই, আমার নানি, দাদি, দাদা, নানা এবং আরো মুরব্বী যারা ছিল আমাদের পরিবারে, ওনারা খুব জনপ্রিয় একটা জুটি, যেটা ওনাদের বন্ধু বান্ধব জগতেও ওনাদেরকে প্রচুর ভালোবাসা ওনারা পেয়েছেন, এবং এখনো সবার যে শ্রদ্ধা সম্মান পাচ্ছেন। আই এম এক্সট্রিমলি গ্রেটফুল, এবং আপনাদের কাছে আমি খুব গ্রেটফুল, আমি এবং আমার ভাইদের পক্ষ থেকে। আপনার বাবাকে সবাই চিনেন, আপনার মাকে সবাই চিনেন না, এই সুযোগে শেয়ার করি। আমার হাতে উনি প্রতি মাসে 10 লক্ষ টাকা দান করতেন, মানুষের চিকিৎসার জন্য, মানুষের বিয়ের জন্য, নানা খাতে। চিকিৎসাটাই ছিল মূল। মানুষের, বাংলাদেশে এমন একটা দেশ, মানুষ অসুখে পড়লে চিকিৎসার টাকাটা কিভাবে আসবে এই টেনশনে মানুষগুলো মরে যায়। কিন্তু আপনি তো একটা সংবাদপত্রের সঙ্গে ছিলেন, উনি বোধহয় ওই সংবাদপত্রের ওই আর্টিকেল গুলা বা যখন খবর আসতো নিউজের সোজা উনি কাঁচি দিয়ে কেটে কেটে, হ্যাঁ, ওনার একটা ডেস্ক ছিল যেখানে উনি নিজেও লেখালেখি করতেন, মাঝে মাঝে আপনাদের বিচিত্রা বা বেগম পত্রিকায় উনি লেখা টেখা দিতেন। সেই কারণে আপনাদের সঙ্গে বোধহয় ওনার একটা খুব স্নেহের সম্পর্ক ছিল। এবং এটা আমরা শুনতাম যে উনি
ওনার পরিবার, যে পরিবারের মানুষ হয়েছে, সেখানে যে শিক্ষাটা আমরাও পেয়েছি, যে ডান হাত কি করবে বাঁ হাত জানবে না, এটা কাউকে বলতেন না। ঠিক আছে, যেটা দান করা হবে সেটা আপনি হয়তো এই প্রোগ্রামের মাধ্যমে প্রথম বললেন, বাট আমাদের যে শিক্ষাটা, এটা আমি আমার নানাকেও দেখেছি, মামাদেরকেও দেখেছি। উনি যখন আমাকে ডাকতেন আর কি, তখন ডাকতেন যখন আপনারা কেউ বাসায় নেই, আপনারা জানতেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। এবং ওনার টাকা পয়সা, ওনার নিজের যে রোজগার হতো বা আপনার সংসারের খরচ থেকে বাঁচিয়ে যেটা উনি রাখতেন, এবং আমরাও অনেক সময় মার হাতে কিছু রোজগার করে টাকা তুলে দিতাম। এটা তো একটা গর্বের বিষয় না? সো এটা ওনার নিজস্ব, এটা ওনার যেটা উনি যেভাবে ইয়ে করেন। এখন এটা অনেক সময় করতে পারেন না। উনি আমার এটাও কি বলবো, ওনারা যখন গুলশানে মুভ করলেন কোভিডের সময়, আমার ভাই তাদেরকে নিয়ে গেলেন যে তার কাছে রাখার জন্য। তো তখন তো উনি ওইভাবে লোকজন আসতো না বা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো না। তো উনি ওনার কাছে রাস্তার কিছু ওই যে ভ্যান গাড়িওয়ালা যেত বা কোনো গরিব ভিখারি যদি যেত, উনি তাদেরকে উপরতলা থেকে জানলা দিয়ে ডাকতেন, এবং একটা আপনার টিস্যুর ভেতরে কিছু জিনিস দিয়ে, ওটার উপর আবার পাথর দিয়ে উনি জানলা দিয়ে এটা ছুঁড়ে ফেলে দিতেন। এটা আমরা জানতে পেরেছি, পুরনো ভিত্ত যারা আছে তারা বলছে খালাম্মা তো এখন এগুলো করছেন। বাট এটা আমরা ওনাকে কিন্তু কখনো, আমি বা আমার ভাইরা ওভাবে ওনাকে কখনো আমরা থামাইনি, বিকজ এটা ওনার জিনিস, ওটা কি করবেন। এগুলো করে আনন্দ পান, ওই আনন্দটা তাকে মানসিক ভাবে সুস্থ রাখে। জি, একদম ঠিক বলেছেন। এবং সেটা উনি নিজেই যখন নামাজে বসেন, দোয়া করেন, উনি ওনার জগতে আছেন। সো সেটাকে আমরা ডিস্টার্ব করতে চাই না। শি ইজ ইন আ হ্যাপি প্লেস। ওনার কাছে যেই দূষণগুলো আমরা আশেপাশে দেখছি, বা যেই খারাপ জিনিসগুলো আমরা দেখছি, মনুষ্যত্ব যে মানুষের হারিয়ে গেছেন, শি ইজ ইন আ হ্যাপি প্লেস। ওটা উনি ওটা রেজিস্টার, উনি ওটা দেখেন না। উনি যেটা দেখেন ওনার চোখে, সেটা হচ্ছে সুন্দর সুন্দর জিনিস উনি দেখেন। আপনার আমাদেরও যদি কোনো কাজ যদি বা কোনো ব্যবহার যদি একটু অন্যরকম হয়, সেটা কিন্তু উনি দেখেন না। উনি দেখেন যখন একটা ভালো কাজ করছি, ওটাতে উনি প্রেইজ করছেন, ওটাতে উনি উৎসাহ দিচ্ছেন। সো উনি রেজিস্টার করছেন বেশিরভাগ সময়ই ওনার জগৎটা খুবই সুন্দর একটা জগৎ, এবং সেখানে আপনার মানবতার যে কাজগুলো, সেই কাজগুলো উনি নিজে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং সেটাই উনি করেন। অনেক ধন্যবাদ তানিয়া আমির, আমাদের অনেক লম্বা সময় আমরা নিয়েছি। আমরা আগামীতে আবার আপনাকে ডাকতে হবে, কারণ সামনের যে দিনগুলো আসছে বাংলাদেশ, অনেক প্রশ্ন মানুষ উত্তরগুলা আপনার মতো মানুষের কাছে চায়। ভালো থাকবেন। ভালো থাকবেন। আপনার দর্শক শ্রোতাদেরকে অনেক আমার কৃতজ্ঞতা। আপনারা আমার পরিবারের সকল সদস্যদের জন্য আপনারা দোয়া রাখবেন, এবং এটা একটা বিশাল পাওয়া আমার জন্য যে আপনাদের এই ভালোবাসাটা, এটা আমি ধরে রাখতে চাই। জয় বাংলা। ঠিক ছিল? থ্যাংক ইউ।